ইমপ্রপার ইন্টিগ্রাল বোঝার জন্য আমি শুরুতে কয়েকটি এক্সাম্পল নিয়েছি। ফার্স্ট এক্সাম্পল, ইমপ্রপার ইন্টিগ্রালস উইথ ইনফাইনাইট ইন্টারভ্যালস অফ ইন্টিগ্রেশন। প্রথমে তিনটি ইন্টিগ্রেশন দেখা যাচ্ছে। প্রথম ইন্টিগ্রেশনের আপার লিমিট হলো প্লাস ইনফিনিটি, অর্থাৎ আপার লিমিট আনবাউন্ডেড, এই জন্য এটা ইমপ্রপার ইন্টিগ্রাল। অনুরূপভাবে দ্বিতীয় এক্সাম্পলের লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটি, এই লোয়ার লিমিট মাইনাস ইনফিনিটির কারণে এটাও ইমপ্রপার ইন্টিগ্রাল। তৃতীয় এক্সাম্পল, এখানে দেখা যাচ্ছে দুই জায়গায় আনবাউন্ডেড, আপার লিমিট লোয়ার লিমিট দুই জায়গায় আনবাউন্ডেড, এই জন্য এটাও ইমপ্রপার ইন্টিগ্রাল। এই হলো ইমপ্রপার ইন্টিগ্রালের বাউন্ডারি রিলেটেড প্রবলেম, দ্যাট ইজ বাউন্ডারি রিলেটেড ইমপ্রপার ইন্টিগ্রাল। হয় আপার বাউন্ড, না হয় লোয়ার বাউন্ড, না হয় বোথ বাউন্ড। এরপরে আসো, এরপরে দেখা যাচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রালস উইথ ইনফাইনাইট ডিসকন্টিনিউটিজ ইন দ্য ইন্টারভেল। একটা ইন্টারভেল দেখো, প্রথম ইন্টিগ্রেশনটাতে আমাদের ইন্টারভেলটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ। তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটু বড় করে নেই, আমি নিজেই দেখতে পাচ্ছি না। যে প্রথম যে ইন্টিগ্রেশনটুকু দ্বিতীয় অংশের -3 থেকে +3, ঠিক আছে? আর আমাদের যে ইয়েটুকু আছে 1/x², দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইন্টিগ্রেশন 1/x², এখানে একটি ডিসকন্টিনিউটি আছে। তোমার প্রশ্ন হইতে পারে যে স্যার এটা ডিসকন্টিনিউটি কিভাবে, আমি বুঝিনি। এবার আসো কিভাবে ডিসকন্টিনিউটি হয়। এক্স এর মান যখন 0 তখন ফাংশনটা আনডিফাইন। কথা কি বোঝা যাচ্ছে? যখন এই 1/x² ফাংশন, যখন এক্স এর মান 0 তখন ফাংশনটি আনডিফাইন, অর্থাৎ এক্স এর মান -3 থেকে +3 এর মধ্যে জিরো ভ্যালুটা অবস্থিত। সেই জন্য এই ইন্টিগ্রেশনটা হলো ইমপ্রপার ইন্টিগ্রাল উইথ ইনফাইনাইট ডিসকন্টিনিউটিজ ইন দ্য ইন্টারভেল অফ দ্য ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনের মধ্যে একটা ডিসকন্টিনিউটি আছে। যেমন এর পরের এক্সাম্পলটুকু আমি মাউস দিয়ে ড্র্যাগিং করার চেষ্টা করছি। 1 to 2 dx/x-1। তোমরা সবাই মিউট করে নাও। তো এখানে x এর মান যদি 1 বসাও তাহলে কিন্তু আনডিফাইন হয়ে যাবে ডিনোমিনেটর, সেজন্য এটাও ইমপ্রপার ইন্টিগ্রাল। লোয়ার লিমিটের x এর মানের কারণে, লিমিটটা কিন্তু ফাইনাইট ছিল, কিন্তু ওই মানটা বসালে ফাংশন আনডিফাইন হয়ে যায়। তৃতীয় এক্সাম্পলও একই রকম অবস্থা, 0 to π। আমরা জানি 10-90 ডিগ্রি সমান ইনফিনিটি, তো 0 থেকে পায়ের মধ্যে 90 ডিগ্রি একটা পার্ট আছে, তো ওই যে 90 ডিগ্রির জন্য ফাংশনটা আনডিফাইন্ড। এগুলি হলো এক ধরনের ইমপ্রপার ইন্টিগ্রাল। অনুরূপভাবে তৃতীয় লাইনেও কিন্তু আমরা ইমপ্রপার ইন্টিগ্রালের এক্সাম্পল দিয়েছি। যেমন 0 বসালেও ইমপ্রপার, ইনফিনিটি বসালেও ইমপ্রপার। অনুরূপভাবে এখানে -ইনফিনিটি +ইনফিনিটি ইমপ্রপার, আবার এক্স এর মান 3 বসালে ইমপ্রপার, -3 বসালে ইমপ্রপার, হরেক রকমের ইমপ্রপার আছে। তো এতক্ষণ যে আলোচনাটা করেছি সেটা হলো ইমপ্রপার ইন্টিগ্রালের ক্লাসিফিকেশন। প্রথম যে ডেফিনিশনটা তোমাদের জন্য নেওয়া হয়েছে, ইমপ্রপার ইন্টিগ্রাল অফ ফাংশন ওভার দ্য ইন্টারভেল a to +ইনফিনিটি। এর মানে হলো, আমি সংক্ষেপে বলবো, আপার লিমিট যদি আনডিফাইন হয়, দ্যাট মিন্স ইনফিনিটি হয়, এটা হলো ইমপ্রপার ইন্টিগ্রালের প্রথম কাইন্ড। তো এইটার ডেফিনিশনটা আমরা মনে রাখবো। আপার লিমিটটাকে একটা নাম দিব বি,
আর বি কে আপ টু টেন্স টু প্লাস ইনফিনিটি। এই ডেফিনিশনটা আমরা মনে রাখবো। এটা হলো আপার লিমিট যদি আনডিফাইন্ড বা ইমপ্রপার হয়, ইনফিনিটি থাকে। অনুরূপ ভাবে এই ডেফিনিশনের আন্ডারে দুটি অঙ্ক বইয়ে করে দেওয়া আছে। এটা আমরা যে হাওয়ার্ড অ্যান্টনের ক্যালকুলাস বই, সেই ক্যালকুলাস বই পড়াচ্ছি তোমাদেরকে। যেমন আপার লিমিট প্রথম এক্সাম্পলে দেখা যাচ্ছে প্লাস ইনফিনিটি। তো উপরে ডেফিনিশনে বলে আসছি প্লাস ইনফিনিটির পরিবর্তে বি বসাবো, আর বি টেন্স টু প্লাস ইনফিনিটি বসিয়ে ক্যালকুলেশন করে আমরা ইন্টারমিডিয়েট এই টাইপের পড়েছি লিমিট বসানো। তো বি টেন্স টু প্লাস ইনফিনিটি 1/b স্কোয়ার 1/b কিউব যাই বসাই না কেন এই রেজাল্টটা হয়ে যাবে 0। কারণ আমরা শিখেছি 1/∞ সমান 0। ডিনোমিনেটর যখন ইনফিনিটি হয় রেজাল্ট 0 হয়ে যায়, আলটিমেট রেজাল্ট আসছে হাফ। এইভাবে আপার লিমিট ইনফিনিটি হলে, ইমপ্রপার হলে আমরা ইন্টিগ্রেশন করে থাকি। পরবর্তীতে আরো একটি অঙ্ক এখানে দেওয়া আছে, যদিও সেই ইন্টিগ্রেশনের রেজাল্টটুকু আসবে ইনফিনিটি, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটার কোনো ভ্যালু নাই। দ্য ইন্টিগ্রাল হ্যাজ নো ভ্যালু। কারণ প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এগুলি কিন্তু ভ্যালুর মধ্যে পড়ে না। তো আমি যেভাবে আলোচনা করছি তোমরা ঠিক এইভাবে লিখে 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 এই জিনিসগুলি বোঝার চেষ্টা করবে। পরবর্তীতে ডেফিনিশনে দ্বিতীয় ডেফিনিশন লোয়ার লিমিট যদি আনডিফাইন্ড বা ইনফিনিটি হয়, তাহলে একইভাবে লোয়ার লিমিটকে আমরা এ ধরবো আর এ টেন্স টু মাইনাস ইনফিনিটি নিব। এমনও হতে পারে দুই দিকে ইনফিনিটি, যে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইত্যাদি ইত্যাদি। সেই ক্ষেত্রে একইভাবে আমরা উপরের নিয়ম অনুযায়ী কাজগুলি করে যাব। এই ডেফিনিশনগুলি একটু শুধু লিখবে, লেখার পরেই আমাদের এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেমস আছে, প্রবলেমস গুলি সলভ করবে। যেমন এক্সাম্পল 4, এখানে নিচের দিকে আনবাউন্ডেড, উপরের দিকেও আনবাউন্ডেড। এখন এই ইন্টিগ্রেশনটা করতে গিয়ে আমরা কিভাবে করব? At first we have to divided this integral into two parts. আমাকে একজন শেয়ার করতে পারবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এই ইন্টারভেলের মধ্যে মিড পয়েন্টটা কত? জি স্যার। মিড পয়েন্ট মধ্যমান কোনটুকু? জিরো স্যার। মধ্যমান 0। এই জন্য কিন্তু দেখো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি এর মধ্যে মধ্যমান 0 হওয়াতে এই ইন্টারভেলটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো 0 থেকে প্লাস ইনফিনিটি, আরেকটি হলো মাইনাস ইনফিনিটি থেকে 0 নিয়ে দুটি ইন্টিগ্রেশন করা হয়েছে, এবং দুটি ইন্টিগ্রেশন উপরের নিয়ম অনুযায়ী আগের এক্সাম্পল অনুযায়ী ইন্টিগ্রেশন দুটি করা হয়েছে। ক্যালকুলেশন করে করে হ্যাঁ ফাইনালি মান বের করা হয়েছে, পরবর্তীতে যোগ করা হয়েছে লাস্ট লাইনে। যেমন মাইনাস ইনফিনিটি থেকে 0 প্লাস 0 টু প্লাস ইনফিনিটি, তারপরে ক্যালকুলেশন করে মানটুকু বের করা হয়েছে। তোমরা এখানে এই এক্সাম্পলটুকু করতে গিয়ে হয়তোবা সমস্যা ফেস করবে, ফর্মুলা ফেস করবে। এই ফর্মুলাগুলি কিন্তু ইন্টারমিডিয়েটে বা ক্যালকুলাস 1-এও পড়ানো হয়েছে। যেমন এখানে tan ইনভার্স x আসলো কিভাবে, এটা কিন্তু ফর্মুলা। একইভাবে আমি প্রথম স্লাইডে আলোচনা করেছিলাম যে পয়েন্টের কোনো ডিসকন্টিনিউটি থাকলে, একটি ফাংশনের কোনো একটি পয়েন্টে যদি ডিসকন্টিনিউটি থাকে তাহলে ওই পয়েন্টটাকে আমরা রিমুভ করে তারপরে কাজ করতে হবে। উদাহরণস্বরূপ যেমন এখানে 0 to 1 dx by 1 minus x square, তুমি একটু খেয়াল করো ডিনোমিনেটরে যদি x এর মান 1 বসিয়ে দাও 1 minus 1 0 হয়ে যাবে। তার মানে কি আপার লিমিট 1 এর কারণে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে। সেজন্য ওই উপরে 1টা লেখা যাবে না, 1 এর চেয়ে ছোট বসাতে হবে। কেন ছোট বসাতে হবে? কারণ আমাদের সীমানা হলো 0 থেকে 1। তো 1 এর চেয়ে বড় তো সীমানা নাই, এই জন্য 1 এর চেয়ে একটু ছোট বসাবো। আর ফর্মুলা অনুযায়ী একটি ভ্যালু বসাবো 1 এর পরিবর্তে। যেমন এখানে উপরের পৃষ্ঠায় একটা ভ্যালু বসিয়েছে কে, এবং কে এর মান বি এর চেয়ে একটু কম বসিয়েছে। আপার লিমিটে যদি ট্রাবল থাকে
তাহলে আপার লিমিটের চেয়ে কম বসাবো, আর লোয়ার লিমিটের ট্রাবল থাকলে লোয়ার লিমিটের চেয়ে একটু বেশি বসাবো। আমার কথা কি বোঝা যাচ্ছে? যদি মনে জি, করো স্যার। শূন্যতে ট্রাবল হতো, অঙ্কটাতে শূন্যতে ট্রাবল হতো, তাহলে শূন্য প্লাস দিতাম। যেহেতু ওয়ানের ট্রাবল, তাই আমরা ওয়ান মাইনাস দিয়েছি। তারপরে দেখো এই ইন্টিগ্রেশনটুকুর রেজাল্ট এইটা হয় 1/√1 - x এর ইন্টিগ্রেশন। এটা কিভাবে আসে তোমরা নিজেরা করতে হবে। এই ইন্টিগ্রেশন ক্যালকুলাস 1 অথবা ইন্টারমিডিয়েটে করেছো। তারপরে স্যার একটু বলে দিলে ভালো হয় স্যার। 1/√x এর ইন্টিগ্রেশন বুঝে জি স্যার, আসছে? করছি। যে নিজেরা চেষ্টা করবে 1/√x এর ইন্টিগ্রেশন 2√x, আবার x তো x না, তাকে তো মাইনাস আছে, সেই মাইনাসটা সামনে বসবে। একটু নিজেরা যতক্ষণ প্র্যাকটিস না করবে এটা আসবে না, ঠিক আছে? তারপরে আপার লিমিট বসাবে, লোয়ার লিমিট বসাবে, লিমিটিং ভ্যালু বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করে পাবে। ছোট ছোট অঙ্ক কিন্তু অনেক বেসিক আছে এখানে। তো যে কথা বলেছিলাম, যদি ডিনোমিনেটর অর্থাৎ লোয়ার লিমিটে ট্রাবল হয়, লোয়ার লিমিটের চেয়ে একটু পজিটিভ বসাবে। তো এই টাইপের অঙ্ক আমরা ছোট্ট করে একটি দিয়েছি, যেমন 1 to 2 dx/1 - x এর মান 1 বসালে সমস্যা হয়, সেই জন্য 1 এর চেয়ে একটু বড় বসাতে হবে, 1 প্লাস বসাতে হবে। আর আপার লিমিটে যদি ট্রাবল হতো তাহলে 2 মাইনাস বসাতাম। তো ওই ঠিক একইভাবে বসিয়ে বসিয়ে ইন্টিগ্রেশন করে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে লিমিটিং ভ্যালু অ্যাপ্লাই করে তারপরে মানটুকু পাওয়া হয়েছে। তোমরা এবার আসো, আমি এই অঙ্কগুলি ছোট ছোট অঙ্ক এবং তোমাদের বেসিক আছে ধরে নিচ্ছি, ইন্টারমিডিয়েট পড়েছো বা ক্যালকুলাস 1 পড়েছো, এই জন্য কিন্তু অঙ্কগুলি করে দেওয়া হচ্ছে না। আমি কিন্তু এই আজকের ক্লাসে বোর্ডে অঙ্ক করাবো, সহজ বলে এগুলি আমি শুধু রিভিউ করে চলে যাচ্ছি। যেমন এখানে দ্বিতীয় যে প্রবলেমটুকু আছে, এই স্লাইডে তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো, এই অঙ্কে x এর মান 2 বসাইলে আনডিফাইন হবে। কেন আনডিফাইন হবে? 2 - 2 0, ডিনোমিনেটর 0 হলে আনডিফাইন, সেই জন্য ইন্টারভেলটাকে দুই ভাগে ভাগ করতে হবে। একটি হবে 1 থেকে 2, আর একটি হবে 2 থেকে 4। তো 1 থেকে 2 যখন, তাহলে 2 এর চেয়ে ছোট নিতে হবে, আবার 2 থেকে 4 যখন, তখন 2 এর চেয়ে বড় নিতে হবে। নিয়ে তুমি সিস্টেমেটিক্যালি গ্রাজুয়ালি অঙ্কগুলি করে রেজাল্ট মিলাতে হবে। করতে গিয়ে যদি কোনো সমস্যা ফেস করো, স্যার এটা কিভাবে হবে, হ্যাঁ, যেমন এই ইন্টিগ্রেশন গুলি কিভাবে হবে, লাইন বাই লাইন করতে থাকলে একটার পরে আরেকটা, একটার পর আরেকটা, এখানে মাত্র 2টি ফর্মুলার অঙ্ক হচ্ছে। x⁴n এর ফর্মুলা দিয়েই অধিকাংশ অঙ্কগুলি হচ্ছে, অর্থাৎ ইন্টিগ্রেশনের প্রথম ফর্মুলা, আর দ্বিতীয় আরেকটা হলো 1/x এর ফর্মুলা। অথবা স্যার একটা প্রশ্ন। স্যার কি বলো? স্যার অ্যাটেন্ডেন্স শীট তো কাজ করছে না। না না, অ্যাটেন্ডেন্স শিট কাজ করবে আরো পরে। ও, অ্যাটেন্ডেন্স শিট ওকে স্যার। আমি যখন বলবো তখন কাজ করবে, এর আগে কাজ করবে না। ওকে স্যার। তো এইভাবে তোমরা এই পর্যন্ত ইন্টিগ্রেশন গুলি করবে, ঠিক আছে? আমি এখন তোমাদের যে এতক্ষণ যে আলোচনা করলাম, আমি কিন্তু দ্বিতীয় স্লটে আমি পড়াবো আমাদের এই গামা বিটা ফাংশন। প্রথম স্লটের থেকে কিছু অঙ্ক আমি এখন বোর্ডে করাবো। কথা কি বোঝা যাচ্ছে? বেশ কিছু না, সামান্য দুই একটা অঙ্ক আমি বোর্ডে করাবো, যেন তোমরা জিনিসগুলি ধরতে পারো। এই জন্য প্রথমে একটু আলোচনা করে নিলাম, এটা আমি পরবর্তীতে বোর্ডে করাবো। আমি এখান থেকে একটি অঙ্ক করাবো, ফার্স্ট একটা অঙ্ক আমি নিয়ে নিলাম, তারপরে এখানে লাগবে না, তারপরে হ্যাঁ এখানের অঙ্কটুকু আমি বোর্ডে করাবো, 0 to 1 1/1 - 6, ঠিক আছে? বাকি অঙ্কগুলি তোমরা ইনশাল্লাহ নিজেরা পারবে। এবার আমরা চলো আমরা বোর্ডে যাই। ওকে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপার লিমিট 1 বসালে আনডিফাইন হয়, সেই জন্য এই ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি যে লিমিট k টেন্ডস টু 1 -
ইন্টিগ্রেশন 0 to k 1 by square root of 1 minus x dx। এটা হলো ডেফিনিশন অনুযায়ী একটা কে ধরেছিলাম, কে উপরে কে নিচে কে, আর কে এর মান একের চেয়ে ছোট নিব, এজন্য 1 মাইনাস একের চেয়ে ছোট। আবার যদি লোয়ার লিমিট হতো সমস্যা, তখন আমরা লিখতাম যে 0 প্লাস। ঠিক আছে, এই হলো ডিফারেন্স। এখন আমরা এই ইন্টিগ্রেশনটুকু করব। তো এই ইন্টিগ্রেশন করতে হলে আমাদের কিভাবে আমরা এই ইন্টিগ্রেশনটা করতে পারি, তো সেই জন্য বইয়ে তো একটু ডিটেলস করা না, আমি একটু ডিটেলস করার চেষ্টা করছি। তুমি ইচ্ছে করলে এইভাবে এটা শিফট করে নিতে পারো যে লেট, আর ভিডিও দেখা যাচ্ছে না। ডাবল ক্লিক করে পিন করে নাও ভিডিও দেখার জন্য, যে 1 মাইনাস এক্স ইকুয়ালস টু সাপোজ ওয়াই। এখন ডিফারেন্সিয়েট করো, dx ইকুয়ালস টু পাবে মাইনাস dy, এবং লিমিট চেঞ্জ করো। লিমিট ছিল x এবং y এর, x এর লিমিট 0 এবং k। স্যার ল্যাপটপে কিভাবে পিন করব? ল্যাপটপে আমার ছবির মধ্যে ডাবল ক্লিক করো অথবা রাইট বাটন ক্লিক করে দেখো পিন অপশন আছে। জি স্যার, পিন ভিডিও। তারপরে এখন x এর মান যদি 0 বসাও, ক্যালকুলেশন করলে y এর মান হয় 1, আর x এর মান যদি k বসাও, y এর মান হয় 1 মাইনাস k। ঠিক আছে, এই হলো x এবং y এর মানের পরিবর্তন। আমরা এখন লিমিট k টেন্ডস টু 1 মাইনাস 0 এর পরিবর্তে পেলাম 1, আর k এর পরিবর্তে পেলাম 1 মাইনাস k, আর 1 বাই এই অংশটুকু ধরেছিলাম y, 1 বাই রুট y, আর হলো dy। একটি মাইনাস পেয়েছিলাম, সেই মাইনাসটুকু আমরা সামনে দিয়ে দিলাম। তাহলে আমাদের অঙ্কটাতে কি আসলো? মাইনাস লিমিট k টেন্ডস টু 1 মাইনাস 1 বাই রুট y এর ইন্টিগ্রেশন। এটা কিভাবে করতে হয় তোমরা জানো, y টু দা পাওয়ার মাইনাস হাফ। 1 বাই রুট y মানে y টু দা পাওয়ার মাইনাস হাফ, এর রেজাল্ট হলো y টু দা পাওয়ার হাফ বাই হাফ। ইন্টিগ্রেশন করলে এই রেজাল্ট আসে, এই ইন্টিগ্রেশন আমাদের জানা থাকতে হবে। তাহলে আমরা কি পেলাম? আমাদের ইন্টিগ্রেশনটাতে 2y টু দা পাওয়ার হাফ, দ্যাট ইজ 2 রুট y পেলাম। ঠিক আছে, এই 1 টু 1 মাইনাস k। এখন এই মানটুকু আপার লিমিট লোয়ার লিমিট আমরা এখন বসিয়ে দিব। আপার লিমিট লোয়ার লিমিট যদি বসিয়ে দেই, -2 লিমিট k টেন্ডস টু 1 মাইনাস, এই 2টাকে বের করে নিয়ে আসলাম। তাহলে আপার লিমিট হলো 1 মাইনাস k, স্কয়ার রুট অফ 1 মাইনাস k, আর লোয়ার লিমিট মাইনাস, লোয়ার লিমিট কত? 1, y এর মান 1 বসালে হবে রুট 1 মানে 1। আচ্ছা, এখন স্যার এটা ইয়েস, আবার বলো। স্যার 2 হইবো স্যার, এটা দেন তো। না না, 2টা বের করে নিয়ে আসছি, ও এই স্যার 2 সরি সরি। শুরুতে বের করে নিয়ে আসছি। এখন k এর মান কত বসাবো যেন বলেছিলাম? 1 এর চেয়ে সামান্য কম। মনে করো 1 এর চেয়ে সামান্য কম 0.9999 বসালাম, তাহলে 1 থেকে 0.9999 বাদ দিলে কি একেবারে শূন্যের Zero. কাছাকাছি থাকে না? তাহলে এই রেজাল্টটা আলটিমেটলি হয়ে যাবে 0। তাহলে লিমিটিং ভ্যালু এইভাবেই হিসাব করা হয়, এটা 0 হয়ে যাবে, 0 মাইনাস 1, আর সুতরাং মাইনাস মাইনাস প্লাস 2। আমরা যে ইন্টিগ্রেশনটা নিয়েছি সেই ইন্টিগ্রেশনের মান পেলাম 2। সো আশা করি বুঝতে পেরেছো আমরা কিভাবে ধরে 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 স্যার শেষ লাইনটা একটু আরেকবার স্যার একটু বললে ভালো হতো।
এখন কে টেন্স টু 1 মাইনাস 1 মাইনাস হলো কে এর মান 1 এর চেয়ে সামান্য ছোট বসাবো। 1 এর চেয়ে মনে করো আমি কে এর মান বসাবো, এই মানটা 1 এর চেয়ে সামান্য ছোট না? জি স্যার। সামান্য ছোট কিন্তু। তা এই যে কে এর মান 1 এর চেয়ে সামান্য ছোট বসালে 1 থেকে ওই মানটা বাদ দিলে তো শূন্যের কাছাকাছি হয়ে যাবে না? জি স্যার, বুঝতে পারি স্যার। হ্যাঁ, তখন এটা শূন্য ধরা হবে। এইভাবেই ক্যালকুলেশন করা হয়। ঠিক আছে, আমরা চলো ঠিক এই টাইপের আরো একটি প্রবলেম আমরা এখন সলভ করব। এগুলি প্রত্যেকটা অঙ্কই তোমাকে সাবস্টিটিউট করে ধরে ধরে সলভ করতে হবে। পরে আমরা আরো একটি অঙ্ক নিয়েছিলাম এরকম 1 to 2 1/x - 2 whole to the power 2/3 dx। এই অঙ্কটা দেখে আমাদের বুঝতে হবে অঙ্কটার আপার বাউন্ডে সমস্যা আছে, অর্থাৎ x এর মান 2 বসালে ফাংশন আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আগের মতোই আমরা এইভাবে লিখবো যে লিমিট k টেন্স টু 2 মাইনাস 2 এর চেয়ে সামান্য ছোট বসাবো এবং 1 to k 1/x - 2 whole to the power 2/3 dx। এখন একইভাবে তুমি যদি ইচ্ছা করো অঙ্কটাকে এইভাবেও লিখতে পারো যে লিমিট k টেন্স টু 2 মাইনাস 1 to k x - 2 whole to the power -2/3 dx। ডিনোমিনেটরটা উপরে তুলে নিলে এখন এই ইন্টিগ্রেশনটা করতে হলে তোমাকে সাবস্টিটিউট করতে হবে ঠিক আগের মতোই। যেমন আমরা সাবস্টিটিউট করতে গিয়ে কিছুক্ষণ আগে এরকম লিখেছিলাম লেট x - 2 = y, এই অংশটুকুকে আমরা y ধরলাম, এখান থেকে dx পেলাম dy। আর সীমানা পরিবর্তন করতে হবে, x এর সীমানা হলো 1 থেকে k, 1 থেকে k। অনুরূপ ভাবে y এর সীমানা, x এর মান যদি 1 বসাও y এর মান কত হয় -1, আর x এর মান যদি k বসাও তাহলে হয় k - 2। এই সীমানা পরিবর্তন এবং সাপোজিশন গুলি এখানে এখন বসিয়ে দিব। the limit k tends to 2 মাইনাস 1 এর পরিবর্তে পেয়েছি -1, k এর পরিবর্তে পেয়েছি k - 2, এটা হলো y -2/3 dy। নতুন ইন্টিগ্রেশন হলো। এখন এই ফর্মুলাটা তো আমাদের সবার জানা, ফর্মুলাটা কি যেন আমি উপরে করতেছি। তাহলে আমাদের ফর্মুলাটা হলো লিমিট k টেন্স টু 2 মাইনাস, এটা হবে -2/3 plus 1, that is 1/3 divided by 1/3, lower limit -1, upper limit k - 2 হয়ে গেল। এখন এই 3টা উপরে তুলে নিব আমরা, লিমিট k tends to 2 মাইনাস -1, y এর মান k - 2, আপার লিমিট বসাও k - 2 whole to the power 1/3 minus -1 whole to the power 1/3। আচ্ছা, এখন তুমি যদি লিমিট কনসিডার করো k এর মান 2 এর চেয়ে সামান্য ছোট, 2 এর চেয়ে সামান্য ছোট বসাও, তাহলে এই মানটা শূন্য হয়ে যাবে। ঠিক আছে, আর এই জায়গায় তুমি পাবে -1 whole to the power 1/3। এটা ক্যালকুলেটর দিয়ে ক্লিক করে দেখো কত আছে। তুমি
এর রেজাল্ট আসে -1, এটার রেজাল্ট আসবে -1। তাহলে আমরা যে রেজাল্টটুকু পাবো এই রেজাল্টটুকু হলো তোমার 3, এই রেজাল্ট আসবে 0। তুমি কে এর মান যদি 2 এর চেয়ে সামান্য কম বসাও এই রেজাল্ট আসবে 0 মাইনাস, আর এই মাইনাস এখানে একটি -1, তাহলে আমরা এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দিব, ফাইনালি যোগ বিয়োগ করলে আসবে 3। এই গামা ফাংশন, the function 0 to infinity, infinity means it is an improper integral। আমরা কিছুক্ষণ আগে শিখেছি যখন লিমিট ইনফিনিটি থাকে ইমপ্রপার ইন্টিগ্রাল, তার মানে গামা ফাংশন ইজ এ ইমপ্রপার ইন্টিগ্রাল, মনে রাখবো। আচ্ছা, e to the power -x x to the power n-1 dx, এই যে ফরম্যাটটা, এই যে ফরম্যাটটুকু যেখানে n এর মান 0 এর চেয়ে বড়, দ্যাট মিন্স পজিটিভ, এই ফাংশনটাকে বলা হয় গামা ফাংশন অফ n, আর এইটাকে লেখা হয় গামা n। এই যে টি এর অর্ধেক টি এর মতো দেখা যাচ্ছে না, হাফ টি, এই হাফ টি কে বলা হয় গামা, এটাকে বলা হয় ক্যাপিটাল গামা। আরেকটা কিন্তু তোমরা জানো স্মল গামা আছে, ঠিক আছে? এই হাফ টি কে বলা হয় ক্যাপিটাল গামা। আর এজ ইট ইজ এ ফাংশন, তাই আমরা ব্র্যাকেট অবশ্যই দিতে হবে গামা n। গামা n ইকুয়ালস টু কি 0 to infinity e to the power -x x to the power n-1 dx। এখানে শর্ত কি n এর মান 0 এর চেয়ে বড়। এই গামা ফাংশনের ডেফিনিশনটা আমাদের মুখস্থ রাখতে হবে। পরবর্তীতে আরো একটি ডেফিনিশন which is known as বিটা ফাংশন। বিটা ফাংশন, আচ্ছা, বিটা ফাংশনের ডেফিনিশনে বলা হচ্ছে m এবং n 0 এর চেয়ে বড় হবে। m এবং n যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে বিটা ফাংশন ডিফাইন করা হয় 0 to 1 x to the power m-1 1 - x whole to the power n-1 dx। একে ডিফাইন করা হয় বিটা mn, বিটা mn, that means beta mn equals to 0 to 1 x to the power m-1 1 - x whole to the power n-1 dx। এই যে আমি আলোচনা করলাম বিটা ফাংশন এবং গামা ফাংশন, এই দুটি ডেফিনিশন তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? পৃথিবীর সব দেশেই গামা ফাংশন এবং বিটা ফাংশন সেম। আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চায়না সবাই এই গামা ফাংশন এবং বিটা ফাংশন এইটাকেই বলে, ঠিক আছে? এটাই ডেফিনিশন, এইভাবেই পৃথিবীর যত গণিতবিদ আছে সবাই এটাকে এইভাবে ডিফাইন করা হয়েছে। এবার আসো প্রপার্টিজ অফ গামা এন্ড বিটা ফাংশন। গামা এবং বিটা ফাংশনের কতগুলি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলি আমরা লিখেছি। বাম পাশে 3টি লিখেছি গামা ফাংশনের, আর ডান পাশে 3টা লিখেছি বিটা ফাংশনের। তো প্রথম বৈশিষ্ট্য হলো গামা 1 এর মান 1, আমি বোর্ডে আরো বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয় বৈশিষ্ট্য গামা n+1 সমান n ইন্টু গামা n সমান ফ্যাক্টোরিয়াল n, এটা হলো দ্বিতীয় বৈশিষ্ট্য। তৃতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো গামা হাফ ইকুয়ালস টু √π। এইগুলো গামা রিলেটেড 3টা ফাংশন, এগুলি আমরা একটু একটু করে পরবর্তীতে দেখাবো। তাছাড়া চতুর্থ নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হলো বিটা ফাংশনের, বিটা mn ইজ ইকুয়ালস টু বিটা nm, অর্থাৎ m এবং n এক্সচেঞ্জ করলে মানের কোনো পরিবর্তন হয় না। এবং পঞ্চম নাম্বার যে স্কেলটুকু আছে বিটা mn, আর ডান পাশে লেখা আছে গামা, এই পঞ্চম নাম্বার প্রপার্টিটাকে বলা হয় রিলেশনাল প্রপার্টি বিটুইন গামা এন্ড বিটা ফাংশন। গামা এবং বিটা ফাংশনের যোগসূত্র সম্পর্ক, রিলেশন, ফর্মুলাটা কি? বিটা mn সমান গামা m গামা n ডিভাইডেড বাই গামা
m প্লাস n। এই সবগুলির প্রপার্টির প্রমাণ আছে। প্রমাণগুলি অনেক লেন্দি, অনেক বড় বড়, আমরা হয়তোবা। স্যার জি বলো। স্যার মানে আমি প্রমাণগুলো স্যার দেখছিলাম, বাট কি একটা কয়েকটা প্রমাণ আমার কাছে অনেকটা কঠিন লাগছে স্যার। এগুলো স্যার আপনাকে যদি আমি আলাদাভাবে হ্যাঁ, পাঠাই শিওর সেক্ষেত্রে কি শিওর, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপেই পাঠাবা, আমি সলভ করে দিব, তাহলে তোমাদের বন্ধুরাও দেখতে পাবে, কোনো সমস্যা নাই। তোমরা প্রবলেম সলভ করে করে গ্রুপে পোস্ট দিবা এবং আমাকে শেয়ার করবা, মানে স্মরণ করিয়ে দিবা, আমি সলভ করে দিয়ে দিব, সবাই দেখবে। আচ্ছা, এবার আসো লাস্ট যে প্রপার্টি, সেটা হলো 0 to π/2 sin to the power p theta cos to the power q theta d theta is equals to gamma p plus 1/2 gamma q plus 1/2 divided by 2 into gamma p plus q plus 2 divided by 2। দেখো একটা জিনিস খেয়াল রাখিও, গামা এবং বিটা ফাংশন লেখার পরে আমরা ব্র্যাকেট দিয়েছি, ব্র্যাকেট না দিলে হবে না, বিকজ ইট ইজ এ ফাংশন। এটাও কিন্তু এই শেষ রিলেশনটা এসেছে 5 নাম্বার রিলেশন থেকে, 5 নাম্বার রিলেশন থেকে শেষ রিলেশনটুকু এসেছে। তো যাই হোক, আমরা এই 6টি প্রপার্টি মনে রাখবো, এই প্রপার্টি গুলি দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। এখানে এই পেজের মধ্যে 4 3 7টি গাণিতিক প্রবলেম, 9টি গাণিতিক প্রবলেম নিয়েছি আমি। এই 9টি গাণিতিক প্রবলেমের মতো তোমাদেরকে বোর্ডে করে দেখাবো, ঠিক আছে? এবার চলো আমরা বোর্ডে যাই গামা বিটা ফাংশন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার জন্য। গামা ফাংশন, gamma n is equals to 0 to infinity e to the power minus x x to the power n minus 1 dx, n এর মান শূন্যের চেয়ে বড়। এই হলো গামা ফাংশনের ডেফিনিশন, ঠিক আছে? এখন মনে করো আমি গামা 1 এর মান কিছুক্ষণ আগে বলেছি 1, আসলে কিভাবে 1 হয় এটা একটু যাচাই করি, 1 নাম্বার প্রপার্টিটা। তো n এর মান যদি 1 বসাও, গামা 1 0 to infinity e to the power minus x x to the power 1 minus 1 1 minus 1 dx, তারপরে x to the power 1 minus 1 হলো 0, that is 1, থাকে কি 0 to infinity e to the power minus x dx। এখন এই ইন্টিগ্রেশনটা কিছুক্ষণ আগে আমি আলোচনা করেছি, আপার লিমিট কি ইনফাইনিটি, তা আপার লিমিট ইনফাইনিটি হলে ইমপ্রপার ইন্টিগ্রাল, আর ইমপ্রপার ইন্টিগ্রাল কিভাবে করতে হয় আগের স্লাইডটুকু একটু দেখে করে আসবে। তারপরে আমি সংক্ষেপে করছি ই টু দা পাওয়ার মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন, ই টু দা পাওয়ার মাইনাস এক্স একটা মাইনাস থাকবে এবং 0 টু, মনে করো এখানে একটা সংখ্যা দিলাম m, যে কোনো একটা সংখ্যা মনে করো m, আর এইটা লেখা হয় যে m টেন্ডস টু ইনফিনিটি। এই অঙ্কটাই হলো এম প্রপারের কাজ, যে আপার লিমিটে কোনো একটা সংখ্যা বসিয়ে দিব, সেই সংখ্যাটাকে ইনফিনিটি করে দিব। এখন তুমি আপার লিমিট লোয়ার লিমিট যখন বসাবে তাহলে কত আসে, লিমিট m টেন্ডস টু ইনফিনিটি, প্রথমে যদি m বসাও থাকে 1/e টু দা পাওয়ার m, আর e টু দা 0 বসালে থাকে 1। এখন m টেন্ডস টু ইনফিনিটি e টু দা পাওয়ার m এর রেজাল্ট হবে ইনফিনিটি, e টু দা পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে 0, তাহলে প্রথম রেজাল্টটুকু পাবো 0 মাইনাস 1, 1 হলো কিভাবে e টু দা পাওয়ার 0 এর মান 1, a মাইনাস 1 a মাইনাস 1 মিলে প্লাস 1, অর্থাৎ আমরা ফাইনালি কি পাবো, যে গামা 1 সমান পেলাম 1। এইভাবেই কিন্তু আমরা মূল ডেফিনিশনের মধ্যে n এর মান 1 বসিয়ে আমরা প্রমাণ করলাম যে গামা 1 এর মান 1, এটা আমরা প্রমাণ করলাম। আসলে প্রপার্টি প্রমাণগুলো আমরা করব না, আমরা শুধু ছোট ছোট কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব।
তাহলে এতক্ষণ আমি গামা ফাংশনের ডেফিনিশন দিলাম এবং তার একটি প্রপার্টি প্রমাণ করলাম। তা দ্বিতীয় যে প্রপার্টিটা আছে গামা ফাংশনের, সেটা হলো গামা n প্লাস 1 ইজ ইকুয়ালস টু গামা n, n ইনটু গামা n ইজ ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n। এটা একটু বোঝানোর চেষ্টা করি। তুমি ওই প্রপার্টিতে মূল ডেফিনিশনে যখন আমরা মূল ডেফিনিশন কি জানি, মূল ডেফিনিশন জানি 0 টু ইনফিনিটি e টু দা পাওয়ার মাইনাস x x টু দা পাওয়ার n মাইনাস 1 dx। এই হলো মূল ডেফিনিশন। এই মূল ডেফিনিশনে n এর পরিবর্তে তুমি যদি এই n প্লাস 1 বসাও তাহলে এদিকেও তো চেঞ্জ হবে, তাই না? চেঞ্জ হবে, নতুন একটা অঙ্ক আসবে। নতুন অঙ্ক আসার পরে ক্যালকুলেশন করলে তুমি এই অংশটুকু পাবে, ক্যালকুলেশন করলে এই অংশটুকু তুমি পাবে। আমি আর করে দেখাচ্ছি না। তাহলে বলছি যে গামা n প্লাস 1 এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে পাবে n ইন্টু গামা n। আবার এই অংশটুকুকে যদি বিস্তার করো, মনে করো n এর মান 5, 5 হলে 5 এর একে 6, তাহলে আমরা কি পেলাম? গামা 6 সমান 5 ইন্টু গামা 5, তাই না? ধরে নিলাম আর কি n এর মান যদি 5 হয়। আবার গামা 5 কত হবে? গামা 5 হবে 4 ইন্টু গামা 4। জি স্যার। এইভাবে কমতে থাকবে না? তাহলে জি স্যার। হ্যাঁ, গামা 4 কত হবে? 3 ইন্টু গামা 3। গামা 3 কত হবে? 2 ইন্টু গামা 2। গামা 2 কত হবে? 1 ইন্টু গামা 1। 1 into gamma 1. আবার আমরা জানি গামা 1 সমান 1, তাই না? তাহলে আমরা যে রিলেশনটা পাবো সেই রিলেশনটা হবে যে গামা n প্লাস 1 সমান n ইন্টু গামা n। এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে n মাইনাস 1 ইন্টু গামা n মাইনাস 1। একটা একটা করে কমতে থাকবে যে n মাইনাস 1 n মাইনাস 2, এটা হইতে হইতে 3 2 1 গামা 1। তার মানে এই সিকোয়েন্সটা হলো, এর রেজাল্ট হলো 1। এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল 1n। এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমরা গামা যে সম্পর্কটা পেলাম, আমাদের মনে রাখতে হবে যে গামা 5 সমান 4 ইন্টু গামা 4 অথবা ফ্যাক্টোরিয়াল 4। এই সম্পর্কটা মনে রাখতে পারলেই হবে। তোমাকে যদি প্রশ্ন করা হয় গামা 2 কত, গামা 2 এর মান 1 into gamma 1. 1 ইন্টু গামা 1, দ্যাট ইজ 1। দেখেছো? 1। তাহলে গামা 10 কত? গামা 10 হলো Into ফ্যাক্টোরিয়াল gamma 9। 10. 9 into gamma 9. gamma 9. ফ্যাক্টোরিয়াল 9। গামা 10 হবে ফ্যাক্টোরিয়াল 9। Real 9. Oh, sorry. আমরা এই ফর্মুলা দিয়ে আরো একটু জিনিস বোঝানোর চেষ্টা করি। যেমন মনে করো 5/2 গামা 5/2 এর মান কত? গামা 5/2 কে লেখা যায় 3/2 গামা 3/2। এটা কিভাবে লিখেছি? ওই যে n প্লাস 1, এটাকে আমরা লিখেছি না এরকম n ইন্টু গামা n। জি স্যার। ঠিক এইরকমই কিন্তু n প্লাস 1 থেকে n 1 বাদ দিয়েছি, তাহলে 5/2 থেকে 1 বাদ দিলে 3/2, 3/2 গামা 3/2। আবার 3/2, এই 3/2 কে লেখা যায় 1/2 গামা 1/2। ঠিক আছে? 3/2 থেকে 1 বাদ দিলে 1/2। তাহলে আমি একটা প্রপার্টিতে বলেছি গামা হাফ এর সমান কত? এর সমান বলেছি √π। তার মানে আমাদের রেজাল্ট হবে 3/2 1/2 √π। অর্থাৎ আমাদের সর্বসাকল্যে যে রেজাল্ট আসবে সেটা আসবে 3√π/4।
এই হলো গামা 5/2 এর মান। গামা 5/2 সমান 3√π/4। তাহলে এখানে একটা প্রপার্টি আমাদের মনে রাখতে হয়েছে, এই প্রপার্টিটাও প্রমাণ করা যায় যে গামা হাফ সমান √π। ওই রিলেশন বিটুইন গামা এবং বিটা ফাংশন থেকে আমরা সেটা প্রমাণ করতে পারি। তিনটা প্রপার্টি দিয়েছিলাম গামা বিটা এর মধ্যে তৃতীয় প্রপার্টিটা হলো এটা। এবার আসো দেখি তোমরা পারো কিনা। মনে করো গামা 9/2 এর রেজাল্ট কত হবে? 9/2 -1 যেটা স্যার হ্যাঁ, তাহলে into এটার gamma রেজাল্ট হবে 7/2, 5/2, 3/2, 1/2। ফাইনালি থাকবে গামা হাফ, আর গামা হাফের মান হবে √π। এই হলো রেজাল্ট। 9/2 এর রেজাল্ট এইভাবে ভেঙে ভেঙে করতে হবে। বুঝে গেছে? আশা করি তোমরা গামা 9/2 এর মান বের করতে পারবে। আমাদের কিন্তু এই কাজগুলি লাগবে। আচ্ছা, এবার আসো আমি দ্বিতীয় প্রপার্টি, তৃতীয় প্রপার্টি গেল, এবার চতুর্থ যে প্রপার্টিটা দিয়েছিলাম, বিশেষ করে পঞ্চম, বিটা mn, বিটা ফাংশন। তাহলে ডেফিনিশনটা হলো 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx, m এবং n greater than 0। এই হলো আমাদের বিটা ফাংশন। বিটা ফাংশন মনে রাখতে হবে, বিটা mn সমান 0 to 1 x to the power m minus 1 1 minus x whole to the power n minus 1 dx, m এবং n greater than 0। এখন উল্টাটা যদি করি বিটা nm, তাও হবে, কোনো সমস্যা নাই, একই রকম আসবে, আমরা প্রপার্টি অনুযায়ী শিখেছি। এখন মনে করো আমি একটি রিলেশন তোমাদেরকে দিয়েছি, বিটা mn সমান কি যেন দিয়েছি, গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। এটা একটা প্রপার্টি ছিল, এটাকে বলা হয় ওখানে n হবে না? বিটা mn না বিটা yes yes mn? yes, thank you very much। হ্যাঁ, এখন এই হলো গামা বিটা রিলেশনের ফর্মুলা। এখন আমার ইচ্ছা হলো আমি বের করব যে বিটা 2 3 এর মান কত। তাহলে বিটা 2 3 এর মান কত হবে? গামা 2 গামা 3 ডিভাইডেড বাই গামা 5 গামা 5। তাহলে গামা 2 এর মান 1, গামা 3 এর মান 2, গামা 5 এর মান ফ্যাক্টরিয়াল 4। ফ্যাক্টরিয়াল 4 হলো 432, তাহলে 24। অর্থাৎ আমাদের রেজাল্ট হলো 1/12। তাহলে আমরা কি পেলাম? বিটা 2 3 এর মান পেলাম 1/12। বুঝতে পেরেছি? এবার দেখি তোমরা পারো কিনা। আমি চাচ্ছি বিটা 1/2 3 এর মান বের করতে। স্যার গামা হাফ ইনটু গামা 3 বসাও বাই গামা হাফ প্লাস 3 গামা হাফ ইনটু গামা 3, আর নিচে হবে গামা গামা হাফ প্লাস 1/2 প্লাস 3। এবার গামা হাফের মান আমরা জানি √π, 2/5 আর এর মান জানি 2, ইকুয়াল টু তাহলে এটা হয় কত? 7/2। 7/2 কে লেখা যায় 5/2, 3/2, 1/2 এবং √π। ঠিক আছে, √π কাটা যাবে, এই তিনটা 2 উপরে চলে যাবে, উপরে চলে গেলে হবে 16, আর নিচে হবে 15। এই হলো অ্যান্সার। এটা হ্যালো স্যার। হ্যাঁ 3 বলো। স্যার গামা 5 এর মান কি 4 না স্যার? গামা 5 এর মান ফ্যাক্টরিয়াল 4। ফ্যাক্টরিয়াল 4। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। গামা 5 এর মান ফ্যাক্টরিয়াল 4। তাহলে আমরা বিটা 1/2
কমা 3 এর মানটুকু বের করলাম। ঠিক আছে, এতক্ষণ ফাইনালি আরেকটা প্রপার্টি নিয়ে আরেকটু আলোচনা করি, শেষ প্রপার্টি, তারপরে আমরা কিছু অঙ্ক করাবো। আরেকটি প্রপার্টি দিয়েছিলাম 0 to pi by 2। স্যার অ্যাটেন্ডেন্স। ও সরি স্যার স্যার ইয়েস বলো। স্যার আমার নেটওয়ার্কের জন্য স্যার একটু বুঝতে পারি না স্যার, গামার স্যার যত মান স্যার ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কি স্যার 1 স্যার কম হবে? জি 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 কম হয়। আচ্ছা অ্যাটেন্ডেন্স তোমরা জি দিয়ে স্যার। দাও, আমি অ্যাটেন্ডেন্স অন করে দিয়েছি। ঠিক আছে, sin to the power p theta cos to the power q theta d theta, ফর্মুলাটা দিয়েছিলাম গামা p plus 1 by 2 gamma q plus 1 by 2 divided by 2 into p plus q plus 2 divided by 2। এই ছিল সর্বশেষ প্রপার্টি, আমাদের 6টি প্রপার্টির শেষ প্রপার্টি। এবার ইন্টারেস্টিং, এই প্রপার্টি দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর অঙ্ক করতে পারবো। ঠিক আছে, যেমন দেখো একটা অঙ্ক আসছে এরকম যে 0 to pi by 2 sin cube theta cos to the power 5 theta d theta। হিসাব করে দেখো, তাহলে p এর মান 3, q এর মান 5। তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি অঙ্কটা খুব দ্রুত করে ফেলতে পারো। তোমরা ভবিষ্যতে যে ইন্টিগ্রেশন পাবে ইলেকট্রিক্যালের যে কোনো সমস্যায় সাইন কোসাইন দুইটা অথবা যে কোনো একটা থাকুক সমস্যা নাই, সেই ক্ষেত্রে সোজা এই গামা বিটার মধ্যে অ্যাপ্লাই করতে পারো। শর্ত কি, লিমিট 0 to pi by 2 হতে হবে। তাহলে p এর মান কত 3, তাহলে 3 plus 1 by 2 গামা 2 এর মান 1, সংক্ষেপে বসালাম। p এর মান 3 plus 1 4 by 2 2 গামা 2 সমান 1। q এর মান কত 5 plus 1 6 কে 3 হয়, গামা 3 2 আসে, ভেরি গুড। আর নিচে 2 ইনটু p এর মান 8 10 5 গামা 5 ফ্যাক্টরিয়াল 4 হলো 4 3 2 1। তাহলে ক্যালকুলেশন করলে এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আসে 1/24। তার মানে এই বিশাল ইন্টিগ্রেশনটা তুমি খুব সংক্ষেপে একটা রেজাল্ট পেয়ে যাবা। ঠিক আছে, এই হলো গামা বিটার বিশেষ করে প্রপার্টি গুলির আউটপুট। যেমন আমি ছোট আরেকটা অঙ্ক যদি করি যে 0 to pi by 2 sin to the power 5 theta d theta, এটা কত হবে? মাথাটা গরম হয়ে গেল রে, এখনো রান হয় না বুঝছিস। হ্যাঁ, আমরা সাউন্ড অফ করে রাখি, রেকর্ড হচ্ছে। তাহলে এইটাকে আমরা কম্পেয়ার করব এই ফর্মুলার সাথে 0 to pi by 2 sin to the power 5 theta cos to the power 0 theta d theta। বলো তো p এর মান কত? p এর মান হলো 5, q এর মান 0। তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা বসিয়ে দিব, আছে বসিয়ে দিলে কত হয় তোমাদের গামা 3। হ্যাঁ, তাহলে আসতেছে গামা 5 plus 1 by 2 গামা 0 plus 1 by 2 2 into গামা 5 plus 0 plus 2 divided by 2। আমি একেবারে ভেঙে ভেঙে লিখে দেখালাম। তাহলে গামা 6 by 2 3, তাহলে এটা আসে 2। আর এটা হলো গামা হাফ মানে রুট পাই। আর নিচে কত 2 into গামা 7 by 2 7 by 2 5 by 2 3 by 2 1 by 2 দেন রুট পাই। তাহলে ক্যালকুলেশন করলে এই 2 কাটা যায়, এই 3টা 2 উপরে উঠবে আর নিচে 15 অর্থাৎ 8/15 কাটা যাবে। এই হলো 0 to pi by 2 sin to the power 5 theta d theta এর রেজাল্ট।
আজকের পরে যে কোনো প্রকার সাইন কোসাইনের এই টাইপের ইন্টিগ্রেশন তোমরা এখানে করলেও হবে, খুব সংক্ষেপে এক্সাক্ট রেজাল্ট পাবে। অন্যথায় কিন্তু এটা করতে গিয়ে তোমার মাথার ঘাম পায়ে পড়বে, কারণ অনেকটাই স্যার সাবস্টিটিউট করতে হবে। জি বলো। স্যার এই প্রবলেম গুলো স্যার তো আমাদের স্যার এই যে জেনারেল এডুকেশনে স্যার অনেক কমপ্লেক্স ভাবে করানো হয়েছে। সে তো করানো হয়েছে উচ্চ ক্লাসে, তোমাদেরকে বিশেষ টেকনিক বিশেষ ফর্মুলার মাধ্যমে গামা বিটার মাধ্যমে আমরা শেখাচ্ছি, যেন তোমরা পরবর্তীতে খুব সহজে এই টাইপের ইন্টিগ্রেশন করতে পারো। স্যার এই স্যার কসটা কেন আসলো বুঝলাম না স্যার, ওটা একটু যদি বলতেন। স্যার কোনটা? গামা 7/2 কে স্যার স্যার 5/2 দিয়েছে স্যার, ভাঙাইছেন থিটা। 3/2 স্যার, এটা স্যার 6/2 আসলো না কেন ফার্স্টে? ও তাহলে তোমার মনে হয় এই জায়গাটাতে তোমার একটু ভুল আছে। n+1 মানে কি? n গামা n+1 হলো n ইনটু গামা n। তাহলে n+1 এর থেকে 1 কমে গেছে, তাই না? 1 জি কমেছে, স্যার। তাহলে 7/2 থেকে 1 বাদ দিলে কত হয়? 5/2 না? জি স্যার বুঝতে পারছি স্যার, ওই সময় Five- নেটওয়ার্ক ছিল না জি স্যার, আমি জি স্যার জি জি বের করে দিছি। অসুবিধা নাই, এই হলো লজিকটা। এইভাবে এক এক করে কমেছে। আমাদের রেকর্ড জি আছে, স্যার আমি বুঝতে ইনশাআল্লাহ পারছি। রেকর্ডিংটা দিয়ে দিব, তোমরা বাকিটা ক্লিয়ার করে নিবে। তোমাদের যে 9টি প্রবলেম দিয়েছি, সেই 9টি প্রবলেম তোমরা সলভ করবে। আমাদের সময় আর বেশি নাই, যা আছে আমরা একটু করে দেখাচ্ছি। মনে করো একটি প্রবলেম এরকম, e⁻⁻x x⁻³ dx, এই অঙ্কটার রেজাল্ট কত? এই অঙ্কটা করতে চাচ্ছি, খুবই সহজ। এটা আমরা গামা বিটার সাথে তুলনা করব, বিশেষ করে গামা ফাংশন 0 to infinity e⁻⁻x x⁻⁴ - 1 dx। ঠিক এইভাবে লেখা যায় না? ইয়েস। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? গামা 4। গামা 4 মানে ফ্যাক্টরিয়াল 3, তার মানে অঙ্কটার রেজাল্ট হলো 6। এই অঙ্কটার রেজাল্ট 6। আমরা খুব সহজে অঙ্কটার রেজাল্ট বের করতে পারি। যেমন আরো একটি অঙ্ক, 0 to infinity e⁻⁻x x⁵² dx, এটা কত হবে? জি স্যার। তাহলে এটাও আমরা এটাও পাওয়া গামার যাবে সাথে অবশ্য। তুলনা করতে পারি, যে 0 to infinity e⁻⁻x x⁻⁷ - 1 dx। তাহলে এই হলো 7/2 n এর মান। তাহলে স্যার গামা গামা 7/2। 7/2। ভেরি গুড, এটা হবে গামা 7/2। অবশ্যই ব্রেকেট দিতে হবে। তার গামা 7/2 মানে কি? 5/2 3/2 3/2 3/2 দেন রুট 1/2 পাই। আর রুট পাই। তাহলে ক্যালকুলেশন করলে রোড যা হবে, অর্থাৎ 15√π/8। 8। এই অঙ্কটার রেজাল্ট হলো এইটা। তো এইভাবে আমরা গামা বিটার অঙ্কগুলি করব। যে 9টি অঙ্ক আছে, আমি 9টা অঙ্কই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আলোচনা করতেছি। মনে করো একটি অঙ্ক এরকম দেওয়া আছে যে 0 to infinity e⁻⁻5x x⁻³ dx। এখন গামার সাথে কিন্তু হুবহু মিলতেছে না, না মিললেও সমস্যা নাই, আমরা একটু সাবস্টিটিউট করে নিব। কিভাবে সাবস্টিটিউট করে নিব? এই অংশটুকুকে নতুন কিছু ধরে নিব, 5x কে, যে লেট 5x = y, সুতরাং x = y/5 এবং dx = 1/5 dy। আর সীমানা চেঞ্জ করব x থেকে y, x এর মান 0 থেকে ইনফিনিটি, x এর মান 0 বসালে y এর মান 0, ইনফিনিটি বসালেও ইনফিনিটি। অর্থাৎ আমাদের 0 to infinity e⁻⁻y আর x এর মান হলো y/5 3/2 dx, dx হলো 1/5 dy। সাবস্টিটিউট করেছি। তো সাবস্টিটিউট করার পরে আমরা 5/3/2 আর 5 এটা আলাদা করে নিলাম, অর্থাৎ 1/5⁵2 0 to infinity e⁻⁻x e⁻y এবং y⁻3/2।
y টু দ্য পাওয়ার 3/2 না লিখে লিখতে পারি 5/2 - 1 dy। এখন আমরা কম্পেয়ার করতে পারি গামা বিটা ফাংশনের সাথে। তাহলে এটা হলো n এর মান, তাহলে কত হয়? আমরা ফাইনালি কি লিখব যে 1/5 টু দ্য পাওয়ার 5/2, আর এটা হলো গামা 5/2। গামা 5/2 এর মান আমরা জানি 1/5 টু দ্য পাওয়ার 5/2 ইন্টু এটা হবে 3/2 1/2 এন্ড রুট পাই। এইভাবে তুমি ক্যালকুলেশন করে ক্যালকুলেটর দিয়ে ফাইনালি একটা রেজাল্ট পাবে। তাহলে বোঝা যাচ্ছে আমি যে স্লাইডে তোমাদের যে 9টি প্রবলেম দিয়েছি, 9টি প্রবলেমই কিন্তু তুমি সলভ করতে পারবে। সেজন্য তোমার এই আজকে বোর্ডে যে আলোচনাটুকু করেছি সেই আলোচনাটুকু শেষ করবে। আজকের মতো এখানেই শেষ হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ যাবতীয়